আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে ভূগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রদেরকে আমার ক্লাসে স্বাগত। আমি শাহান আরা, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো তৃতীয় বর্ষের ছাত্ররা, তোমাদের আজকে সয়েল জিওগ্রাফি এই কোর্সটি থেকে হিউমাস এবং হিউমিফিকেশন প্রসেস এই অধ্যায়টি নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই চলে যাই হিউমাস কি বা হিউমাসের সংজ্ঞা। হিউমাস হলো জৈব পদার্থ বিয়োজনের শেষে মৃত্তিকায় যে গাঢ় কালো অথবা বাদামি বর্ণের কলয়েডাল যে বস্তুটি অবশিষ্ট থাকে একেই হিউমাস বলা হয়। জৈব পদার্থই হিউমাসের প্রধান উৎস। আর এই হিউমাসের উপাদানগুলো খুব জটিল এবং ক্ষুদ্র জীবাণু এদের সহজে প্রভাবিত করতে পারে না। এবার দেখা যাক যে হিউমাসের বৈশিষ্ট্যগুলো কি কি। হিউমাস গাঢ় বাদামি হতে কালো বর্ণের হয়ে থাকে। এটি পানিতে অদ্রবণীয়, তবে ক্ষারে দ্রবণীয়। এর রাসায়নিক গঠন অত্যন্ত জটিল। সাধারণত শতকরা 30% আমিষ, শতকরা 30% লিগনন ও শতকরা 30% জটিল চিনি ধারণ করে। এটি 55 থেকে 58% শতকরা কার্বন, 3 থেকে 6% শতকরা নাইট্রোজেন এবং সিলিকন, অ্যালুমিনিয়াম ও আয়রন ইত্যাদি খনিজ ধারণ করে। এর কার্বন নাইট্রোজেন অনুপাত হচ্ছে 12.1। কর্দম কলয়েডের মতো অ্যাসিড ও মাইসিলের বৈশিষ্ট্য বহন করে এবং বহু সংখ্যক ঋণাত্মক চার্জ বহন করে। এটি এই হিউমাস সংকোচন ও প্রসারণ গুণ এতে বিদ্যমান। আসঞ্জন বা অ্যাডহেশন এবং সমসঞ্জন বা কোহেশন গুণ এর কম। এর ক্যাটায়ন বিনিময় ক্ষমতা অত্যন্ত বেশি। এটি বিয়োজনের পর কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোনিয়াম আয়ন এবং সরল চিনিতে পরিণত হয়ে অণুজীবের শক্তি যুগিয়ে দেয়। এটি জৈব পদার্থের গুরুত্বপূর্ণ অংশ। জৈব পদার্থের শতকরা 85 থেকে 90% হিউমাস। এরপরে চলে যাব হিউমাসের গঠন বা ফর্মেশন অফ হিউমাস এই আলোচনা। তো হিউমাসের গঠন প্রণালী বেশ জটিল। মৃত্তিকায় একাধিক জৈব রাসায়নিক বা বায়োকেমিক্যাল বিবর্তনের পর হিউমাস সৃষ্টি হয়। জৈব পদার্থ বিয়োজনের সময় মৃত্তিকায় 2 ধরনের জৈব যৌগ সঞ্চিত থাকে। প্রথমটি সহজে বিয়োজিত হয় না এমন কয়েকটি যৌগ। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো লিগনিন এবং বিশেষ কয়েক ধরনের স্নেহ ও মোম জাতীয় দ্রব্যাদি। এবং দ্বিতীয়টি হলো জীবাণু দ্বারা প্রস্তুত কয়েকটি নতুন যৌগ, যেমন পলিস্যাকারাইড ও পলিইউরোনাইডস। এই যৌগগুলো জীবাণুদের দেহকোষের উপাদান। জৈব পদার্থ বিয়োজনের সময় লিগনিন এবং ওই জাতীয় পদার্থগুলো অংশত জারিত হবার ফলে এদের বিক্রিয়ার গতি বৃদ্ধি পেয়ে থাকে। আর নতুনভাবে সৃষ্ট পলিইউরেনাইডসের পরিমাণ মৃত্তিকায় বেড়ে যায়। এমনও দেখা গেছে যে মাটিতে জৈব অবস্থায় যতটা কার্বন থাকে এর 1/3 পলিস্যাকারাইড ও পলিইউরোনাইড অবস্থায়। এইভাবে উৎপন্ন লিগনিন, পলিস্যাকারাইড ও পলিইউরেনাইড দিয়েই মূলত হিউমাসের মূল অবকাঠামো গঠিত হয়। পাশাপাশি আরও কতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়াও এর মধ্যে সংঘটিত হয়। এর ফলে নাইট্রোজেন হিউমাসের অংশরূপে পরিণত হয়। কিভাবে এই বিক্রিয়াগুলো সংঘটিত হয় এবং কী অবস্থায় নাইট্রোজেন হিউমাসে অবস্থান নেয় তা এখনো সঠিকভাবে জানা যায় না।
সাধারণত ধারণা করা হয় যে নাইট্রোজেন অ্যারোমেটিক ও কুইলেন গোষ্ঠীর সঙ্গে এবং পলিস্যাকারাইডের সঙ্গে বিক্রিয়া করে অ্যামাইনো যৌগ সৃষ্টি করে। নাইট্রোজেনের প্রায় অর্ধেক অ্যামাইনো যৌগ অবস্থায় থাকে। হিউমাস যৌগ পদার্থ বিয়োজনের এক পরিণত ও প্রায় স্থির অবস্থা। নাইট্রোজেন ও অন্যান্য খাদ্য মৌলের সাথে যুক্ত থাকার কারণে এটি সহজে দ্রবণীয় হয় না, ফলে মৃত্তিকা থেকে এটি বেরিয়েও যেতে পারে। এই আলোচনা থেকে বলা যেতে পারে যে জৈব পদার্থের উৎসেচক অনুঘটক প্রক্রিয়ার ফলে এটি বিয়োজিত হয়ে মৃত্তিকায় কালো গাঢ় বর্ণের যে জটিল কলোয়েডাল মিশ্রণের সৃষ্টি হয়, তাই হিউমাস। লিগনিন, প্রোটিন, পলিইউরেনাইড ও প্রোটিন জাতীয় পদার্থ হিউমাসের প্রধান উপাদান। এরপর চলে যাব আমরা হিউমিফিকেশন প্রক্রিয়া কি সেই আলোচনা। তো হিউমিফিকেশন প্রক্রিয়া হলো মৃত্তিকা গঠনের মৌলিক একটি উপাদান বা মৌলিক একটি প্রক্রিয়া। হিউমিফিকেশন বা জৈবকরণ প্রক্রিয়াটি কি এই আলোচনায় চলে যায় এখন। মাটির উপরের স্তরকে এ স্তর বলা হয়। এই স্তরে উদ্ভিদ ও প্রাণীর মৃত দেহবিশেষের সঞ্চয় মাটিস্থ সূক্ষ্ম জীবাণুদের দ্বারা পচনের ফলে যে বিয়োজিত পদার্থে পরিণত হয়, যার কিছু অংশ অস্থায়ী জৈব যৌগ এবং কিছু অংশ সম্পূর্ণভাবে বিয়োজিত অবয়বহীন কালো বর্ণ বিশিষ্ট জৈব অবশিষ্ট পদার্থ থাকে, আর একেই বলা হচ্ছে হিউমাস। হিউমাস গঠনের এই প্রক্রিয়াকেই জৈবকরণ বা হিউমিফিকেশন বলা হয়। এই হিউমাস মাটিতে কলয়েড পুষ্টি সাধনে সহায়তা করে থাকে, তবে হিউমাসের প্রকৃতি সর্বত্র সমান থাকে না। অবস্থার প্রেক্ষিতে এই জৈবকরণ বা হিউমিফিকেশন প্রক্রিয়াকে 4 ভাগে ভাগ করা হয়। অম্ল জৈবকরণ। মাটিতে চুন জাতীয় পদার্থের ঘাটতি থাকলে অম্ল বা অ্যাসিড জৈবকরণ ঘটে থাকে, কারণ চুন দ্বারা ক্ষারের মাত্রা বৃদ্ধি হয় এবং অ্যাসিডের মাত্রা হ্রাস পায়। এর ফলে উদ্ভিদজাত পদার্থ সম্পূর্ণভাবে জারিত হয় না, তখন মাটি অম্লীয় বা অ্যাসিডীয় হয়ে যায়। এছাড়া পাইন জাতীয় উদ্ভিদ অঞ্চলে কাঁচা জৈব পদার্থের সঞ্চয় থেকে উৎপন্ন হিউমাস অম্লধর্মী হয়ে থাকে। অপরদিকে যেসব অঞ্চলে বৃষ্টির দ্বারা সারা বছর ধৌত প্রক্রিয়া চলে, সেখানে বা সেসব ক্ষেত্রে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ইত্যাদি মৌলগুলো মাটির নিচের স্তরে গিয়ে সঞ্চিত হয়, উপরের স্তরের মাটি অম্লধর্মী হয়ে পড়ে। এরপরে প্রক্রিয়াটি হলো অবায়ুজীবী জৈবকরণ। স্রোতহীন বা স্থির পানির জলাশয়ে অনেক সময় পানির গভীরে বায়ু প্রবেশ করতে পারে না, তখন অক্সিজেনের অভাব ঘটে এবং জলজ উদ্ভিদ মারা যায়। সেক্ষেত্রে এক ধরনের বিশেষ অবায়ু জীবাণু বিশেষ পদ্ধতিতে মৃত জলজ উদ্ভিদ ও প্রাণীর পদার্থকে বিয়োজিত করে হিউমাসের সৃষ্টি করে। এইরূপ জৈবকরণকে অবায়ুজীবী জৈবকরণ বলে। এই ধরনের হিউমাস থেকে পিট জাতীয় মৃত্তিকার সৃষ্টি হয়। এরপরের প্রক্রিয়াটি হলো আর্দ্র ক্রান্তীয় অঞ্চলের জৈবকরণ। আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে উষ্ণতা ও বৃষ্টিপাত অধিক হওয়ায় হিউমাস স্তরে অনেক জৈব ক্ষার উৎপন্ন হয়। এই জৈব ক্ষার মাটির উপরের স্তরের খনিজ দ্রব্যগুলোকে দ্রবীভূত করে পরিশ্রুতি প্রক্রিয়ায় নিচে এ ও বি স্তরের দিকে নিয়ে যায়। অর্থাৎ এখানে হলো এ স্তর এবং এর নিচে হলো বি স্তর, এ স্তরে নিয়ে যায়।
ফলে মাটির মধ্যে ভিন্ন ভিন্ন স্তর সৃষ্টি করে, যাকে মাটির স্তরায়ন বলা হয়। এরপরের প্রক্রিয়াটি হলো মরুপ্রায় অঞ্চলের জৈবকরণ। মরু অঞ্চলে আর্দ্রতার পরিমাণ কম হয়, কিন্তু অধিক উষ্ণতার প্রভাবে মাটিতে ক্ষারের পরিমাণে বৃদ্ধি ঘটে। ফলে এই অঞ্চলের মাটিতে কালো রঙের হিউমাস সৃষ্টি হয় এবং আলাদা বৈশিষ্ট্যের মৃত্তিকার স্তরের সৃষ্টি হয়। তো এই ছিল আজকের হিউমাস এবং হিউমিফিকেশন প্রসেসের আলোচনা। হিউমিফিকেশন প্রসেসটি মূলত মৃত্তিকা গঠনের একটি মৌলিক প্রক্রিয়া এবং হিউমাস হলো মৃত্তিকার খুবই গুরুত্বপূর্ণ বা প্রধান একটি অংশ, যার মূল হলো জৈব পদার্থ। তো তোমাদের আজকের ক্লাসের এই আলোচনা এখানে শেষ করছি। আগামী ক্লাসে আমি এই চ্যাপ্টারেরই শেষ যে অধ্যায়টি আছে সেটি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।